খাবে না? না। আমিও খাইনি পাপা। না খেলে খেয়ে নাও। তুমি না খাইয়া দিলে খাবো না। খাওয়ার প্রয়োজন নেই। এর আগে কখনো বাবার এমন রূপ ঈশান দেখনি। চেয়ে আছে বাবার দিকে। ইমরান শুয়ে পড়ল বিছানায়, খাবার বাটিটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। চোখের জল গড়িয়ে পড়ছে বাটির উপর। এক হাতে বুকের সাথে বাঁধা, অন্য হাতে বাটি। ভেজা গলাই বলল। পাপা আমি কি চলে যাব? ইমরান অন্যদিকে মুখ ঘুরিয়ে প্রশ্ন করল। এসেছো কার সাথে? রবিন চাচ্চুর সাথে। রবিন কি আছে? থাকবে বলেছিলে আশেপাশে, ফোন দিলে আসবে। চলে গেলে চলে যাও। আচ্ছা দরজা আটকে দাও। ড্রয়ারে দুটো চাবি আছে, একটা নিয়ে লক করে যাও। ঈশানের পা চলছে না, প্রচণ্ড ব্যথা করছে। পায়ে হাঁটুর কাছটাতে থেতলে গিয়েছে। আজ বাবার আচরণে মনে হলো অনেক বড় অপরাধ করেছে। তৎক্ষণাৎ মনে হলো আজ যদি বেঁচে না ফিরত তবে পাপা কার সাথে রাগ করত। ড্রয়ার থেকে চাবি নিয়ে বলল। পাপ্পা আমি আসি, টেবিলে খাবার বাটিটা রেখে যাচ্ছি, সকালে খেয়ে নিও। আর বেড সাইড টেবিলে তোমার প্রেশারের ওষুধটা রেখে যাচ্ছি, খেয়ে নিও। এতটুকু বলে ডাইনিং পর্যন্ত গিয়ে ঈশানের মনে হলো আর পা চলছে না। চেয়ার টেনে বসলো। পাপা তো ঘুমিয়েই পড়বে। 10 মিনিট বসে না হয় বের হবে। পাপাটা একটু বিশ্রাম নিক। ফোন হাতে নিয়ে রবিনকে ফোন দিল। হ্যাঁ ঈশান বলো। চাচ্চু 10 মিনিট পরে এসো, আমি নামবো। নামবে মানে? থাকবে না? না পাপা চাইছে না আমি থাকি। আচ্ছা আসতে পারবে নিজে নিজে? এই জন্য 10 মিনিট সময় চাইলাম। পায়ে টান লেগেছে, ব্লিডিং হচ্ছে, একটু বসি। পা চলছে না তো। পাপাকে সরি বলে থেকে যাবে এটা। এমন একটু একটু রাত করে বাবারা। ফিরে আসছিস কেন? ঈশান কেঁদে দিল। কাঁদতে কাঁদতে বলল। পাপ্পা আমাকে চাই না পাশে এখন। আমি পাপাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি চাচু। আমার জন্য পাপ্পা আজ মাকেও মেরেছে। মায়ের দোষ ছিল না। আমাকে অনেক বোঝানোর পরেও রাজি না হওয়াতে একা ছাড়া রিস্ক নেয়নি মা। নিজে বেরিয়ে এসেছে আমার সাথে। সবাই আজকে মায়ের দিকে আঙুল তুলেছে, কেউ বুঝলো না মাকে। দোষ তো তোর। কি দরকার ছিল বাড়াবাড়ি করার? আমরা ছিলাম না। এখন যা হয়েছে হয়েছে। এখন বাবা শোনো, তোমার পাপা কিন্তু কিছুই খায়নি। নিজেও খেয়ে পাপাকে খাওয়াও। আমি এখন আবার রুমে গেলেই আরেকটা থাপ্পড় দিবে। এবার আমি মরে যাব। পাপ্পা আমাকে কখনো মারেনি। ব্যথা লাগার চেয়েও বেশি কষ্ট লাগে বুকে। পেছন থেকে ইমরান এসে ঈশানের কান থেকে ফোন কেড়ে নিল। রবিনকে বলল। রবিন, সকালে এসে নিয়ে যে ওকে। জি স্যার। তুমিও বিশ্রাম নাও। সারাদিন বাইরে ছিলে, অনেক ধকল গিয়েছে। ওকে স্যার, কিছু লাগলে আমাকে কল দিয়েন। ঠিক আছে। ঈশান বাবার মুখের দিকে তাকিয়ে সহসা হেসে উঠল। ইমরানের মুখে হাসির ছিটে ফোটাও নেই। রান্নাঘর থেকে প্লেট এনে একটা ছেলের জন্য খাবার বাড়ছে, মুখে শব্দ নেই। ঈশানকে খাইয়ে দিতে দিতে বলল। খাওয়ার পর চুপচাপ ঘুমিয়ে যাবে। ওষুধ নিয়ে এসেছো সাথে? এনেছি। খেয়ে নিবে। ঈশান মাথা কাত করে সায় দিল। বাবাকে খাওয়ার কথা বলতে ভয় করছে, তবুও বলল। পাপ্পা তুমি খাবে না? আমার খাবার নিয়ে তোমাকে ভাবতে হবে না। খেয়ে বেডের উপর ড্রেস রেখেছি, ওটা পরে শুয়ে পড়বে। এখানে আমার ড্রেস আছে। হুম, আমি এনে রেখেছি। খাবার শেষে ইমরান রান্নাঘরে চলে গেল। ঈশান রুমে এসে কয়েকবার চেষ্টা করেও পরনের শার্টটা খুলতে পারছে না। ইমরান এসে খুলে পরিয়ে দিল। প্যান্ট তো ছেলে খোলার জন্য চেষ্টা করেও ব্যর্থ। ইমরান ধরতে যাবে, পিছিয়ে গিয়ে বলে। নো পাপা। চোখ রাঙিয়ে বলে। আরেকটা থাপ্পড় খেতে চাও? দুপাশে পরপর মাথা নেড়ে জানালো সে চায় না। পাপ্পা আমি তো বড় হয়েছি। কত বড়? ইমরান তোয়ালে পরিয়ে প্যান্ট বদলে দিয়ে 3/4 প্যান্ট পরিয়ে দিল। হাঁটুর কাছটাতে রক্তপানি চুয়ে চুয়ে পড়ছে, গজ ভিজে গিয়েছে। চোয়াল শক্ত করে মেঝেতে বসে ঈশানের পা কোলে নিয়ে প্রাথমিক চিকিৎসার বাক্সটা বের করে জায়গাটা ভালো করে পরিষ্কার করলো। হেক্সিসোল পভিসেপ লাগিয়ে গজ দিয়ে মুড়িয়ে দিয়ে বলল। চুপচাপ ঘুমিয়ে যাও, বাতি নিভিয়ে দিচ্ছি। ছেলের পাশে শুয়ে পড়ল। সময় কিছুটা পার হতেই ঈশানের ফোন ভাইব্রেট করে উঠল। মেসেজ জমা হয়েছে ফোনে, মায়ের অনেক মেসেজ। সবকটা মেসেজের উত্তর দিয়ে জানালো সে কাল সকালে আসবে। মোনার আরেকটা মেসেজ ছিল যার উত্তরে ঈশান মিথ্যা বলেছে। মেসেজে মোনা প্রশ্ন করছে। ঈশান আমার কথা জিজ্ঞেস করেছে তোমার পাপা?
উত্তরে ঈশান বলছে। হ্যাঁ মা, তুমি কেমন আছো? খেয়েছো কি না? ঈশান চায়নি মা দুশ্চিন্তা করুক, অথচ পাপা আজ একবারও মায়ের কথা জিজ্ঞেস করেনি। মা সারা রাত না খেয়ে থাকবে যদি ঈশান উত্তর না দিত। ঈশান, ঘুমাতে বলেছি, ফোন রাখো। জি পাপা, সরি। মা মেসেজ দিয়েছিল তাই রিপ্লাই করছিলাম। তাহলে মায়ের কাছে থাকতে এখানে এসেছো কেন? পাপ্পা, মা খায়নি এখনো, উত্তর না দিলে আর খেতো না। মায়ের মেডিসিন আছে। ওটা তোমার মা বুঝবে, ঘুমাও। ঈশান মন খারাপ করে ফোন রেখে শুয়ে পড়ল। ব্যথায় ঘুমাতে পারছে না। ইমরান ছেলেকে বুকে আগলে ধরে চুলে বিলি কেটে দিতে থাকলো। নিজেও ঘুমানোর জন্য চোখ বন্ধ করতেই মনে মনে ভাবল, আমার এক সন্তান আমার বুকে, আরেক সন্তান না খেয়ে আছে। মোনালিসা, তোমার অবুঝপনার জন্য আমার 2 সন্তান ভুগছে। তুমি ব্যথা পেয়েছো তোমার দোষে, অথচ ভুগছে আমার অবুঝ বাচ্চাটা। তোমাকে আমি এত সহজে মাফ করব না। এক হাতে এক বাটি চুপ, অন্য হাত দিয়ে চোখের পানি মুছছে। আর রিনাপা রাগ করে বাবার সাথে পাঠিয়ে দিতে চেয়েছিলেন। আপার একটাই কথা, ও ঘরের বউয়ের গায়ে হাত তুলবে কেন? সবই ঘুমিয়েছি। অবশেষে চুপচাপ হলেও রাগ কমেনি। মিনহাজ মনসুর চায়নি মোনাকে নিয়ে যেতে, মোনাও যায়নি। নিজের ভুল বুঝতে পারছে। মোনা কোনোভাবেই চায়নি ঈশানের মন ভেঙে যাক। ছেলেটা বাবাকে সাহায্য করার জন্য এত কিছু পরিকল্পনা করলো। সকালে বোঝানোর পর ও যখন বারণ মানল না, বাধ্য হয়ে বেরিয়ে পড়ল। নিয়তিতে ছিল আজকের এই দুর্ঘটনা, যার জন্য যদি মোনাকে ইমরান দায়ী করে তবে মোনাই দায়ী। এই যে একটু আগে মিথ্যা মেসেজ দিল ওর পাপা নাকি মোনার খোঁজ নিয়েছে। মোনা জানে ইমরান কখনোই মোনার খোঁজ নেবে না, অন্তত আজ তো নাই। স্যুপটুকু খেয়ে যাবতীয় ওষুধ নিয়ে শুয়ে পড়ল। বিছানা আজ খালি লাগছে। মানুষটা কাছে থাকলে রাগ করলেও ভালো লাগে। যদি সত্যি কোনো ভুল আজ মোনা করত তবে ইমরান সারারাত পাশ থেকে যত্নে আগলে নিত। কক্সবাজারের ইনসিডেন্টে মোনা দেখেছে ইমরানের ছটফটানি। আজ সেই ইমরান মোনার খবর নিতেও নারাজ। কথা বলা তো অনেক দূরের চিন্তা। ঈশান বাসে আসার পর থেকে ফুপির রাগ দেখতে পাচ্ছে। সারাদিন ধুমধাম তোলপাড় করছে জিনিসপত্রের সাথে। ইস্তিয়াক ড্রয়িং রুমে কিছু অতিথি এসেছে, ওদের সাথে গল্প করছিল। বোনের আওয়াজের ইশারা নিজেও বুঝলো। অতিথিকে আলাপ পেতে দিল না। অতিথি যাওয়ার পর কিচেনে গিয়ে দেখল কিচেনে প্রতিটি প্রাণী ভয়ে তটস্থ। ঈশান সোফার এক কোণে ইতুকে কোলে নিয়ে বসে আছে, মুখটা অসহায় বানিয়ে রেখেছে। তুষি রুবিনা কিছুতেই আইরিনকে সামলাতে পারছে না। রাবিয়া এবং মতিয়ার নির্দেশ মোতাবেক সব কাজ করতে গিয়ে হাত থেকে এটা ওটা ফেলে দিয়ে রান্নাঘর থেকে গোলমেল লাগিয়ে দিয়েছে। ইস্তিয়াক বোনকে শান্ত স্বরে বলল, আপা তুমি কি থামবে? এমন ভাঙচুর করে কার কি উপকার করছো শুনি? নিজের স্বাস্থ্য শরীর খারাপ করে সবাইকে বিপদে ফেলবে। আইরিন ঘুরে ফোঁস করে উঠল ভাইয়ের কথায়। হ্যাঁ তাই তো, এখন আমাকে বিপদ লাগবে, কাল তুষিকে বিপদ লাগবে। তোরা পুরুষ মানুষরা মেয়েদের পেয়েছিসটা কি? তোদের সংসারও করবে মেয়েগুলা, বাচ্চা জন্ম দিবে, বাচ্চা পালবে, আর তোরা মরদগিরি দেখাইয়া জনসম্মুখে বউদের গায়ে হাত তুলবা। এসব অসভ্যতা আমি শিখিয়েছি আব্বা আম্মা। ইস্তিয়াক গলার স্বর নরম করে বলল, আপা এবার একটু থামো। ভাইয়া ভুল করেছে আমরাও জানি, কিন্তু সিচুয়েশনটা বুঝো। তুমি বা আমি কেউই ভাইয়ের জায়গায় নেই। একটু যদি ঘটনায় হেরফের হতো, একসাথে ঈশান ভাবি আর আমার নতুন বাচ্চাটাকেও হারাতাম। ভাইয়ার কি করার ছিল? তাই বলে মারবে? আচ্ছা ভাইয়া আসলে এর বিহিত করো, আসতে দাও। আইরিন কিছুটা নরম হয়ে বলল, তুষিরে জানা মোনাটাকে একটু কিছু খাওয়াতে পারিস কিনা দেখ। সকালে একবার গা মুছে দিয়েছি, সারা রাত জ্বরে ছটফট করেছে। তুষি বাটিতে কাস্টার্ড নিয়ে উপরে চলে গেল। আইরিন ড্রয়িং রুমে এসে সোফায় বসে ঈশানকে বলল, আব্বু দেখি ফুপির কাছে আয়, পায়ে ব্যথা কমেছে? ঈশান ফুপির কোল ঘেঁষে বসল। ছেলেটার চোখ মুখ ফুলে গেছে। ঈশানকে খাইয়ে দিতে দিতে বলল, তোর বাবা কি আজ আসবে? ঈশান উত্তরে মাথা নেড়ে বলল, আসবে বলেছি তো। ঠিক আছে আসুক আজকে, এরপর হবে। বাড়ির সবাই অপেক্ষা করছে খাবার টেবিলে। 10টা বেজে চলো। ইমরানের আসার নাম নেই। আইরিন জেদ ধরে বসে আছেন, আজ কাউকে খেতে দিবে না। ইমরান না আসলে
ঈশান বাবাকে মেসেজে বলেছে ফুপি আসতে বলেছে, ফোন কেটে দিচ্ছে সবার। মেসেজের রিপ্লাইনিং এক পর্যায়ে আরিন শুধু মোনার খাবারটা বেড়ে ওকে খেতে দিল। মোনা খাচ্ছে না, মনে কোণে উকি দিচ্ছে বিশ্বাস মানুষটা আসবে। ঠিক 10টা 10-এ বেঞ্চ ঢুকলো গেট দিয়ে। বাড়ির সদর দরজাতেই হেঁটে সাতের হাঁটা ফোল্ড করে সোজা বেসনি গিয়ে হাত মুখ ধুয়ে খেতে বসলো। বাকিরা আশ্চর্য হয়ে তাকিয়ে আছে, যেন ইনস্ট্রাক্টেড কাজ করছে। এসে খেতে বসে যাওয়া উচিত হবে এমন, তবে এমন কাজ কখনোই ইমরান করে না। আগে ফ্রেশ হয়ে এরপর নামবে। ওকে দেখে সবাই দাঁড়ালে হাতের ইশারায় বসতে বলে নিজেও বসলো। বোনকে সালাম দিয়ে নিজের প্লেটে খাবার বেড়ে মুখে খাবার তুলল। বাকিদের মনে হলো যাক, এবার দুটো মুখে রুজবে। ঈশানকে প্রশ্ন করলো। ঈশান, ব্যথা আছে? ঈশান মাথা নেড়ে বলল। হাঁটতে গেলে টান লাগে আর হাত নাড়াতে পারি না। সোহানকে প্রশ্ন করলো। ওর কি হাত ভেঙেছে? না মামা, তবে লিগামেন্ট ছিঁড়েছে, থেরাপি নিতে যেতে হবে। ঠিক আছে। আরিন খাবার থামিয়ে ইমরানকে প্রশ্ন করলো। ভালো, নিজের সন্তানের খোঁজ নিলি। রক্তের টান বলে আরেকজনের মেয়ে যে তর পাচ্ছে রাত থেকে, তার দিকে ফিরেও দেখলি না। থমকে গেল সকলের খাবার। প্লেটের উপর হাত ঝেড়ে ইমরান বোনের দিকে তাকিয়ে বলল। নিজের সন্তান ভুল করেছে, ভুল স্বীকার করেছে, তাকে যা খুশি শাস্তি দেওয়ার ক্ষমতা আছে। আরেকজনের সন্তানকে দুটো থাপ্পড় দিয়েই মনে হলো এই অধিকার খাটানো উচিত হয়নি, তাই খবর নেওয়ারও প্রয়োজন বোধ করছি না। কি দরকার এত খেয়াল রাখার? যার নিজেরই হুঁশজ্ঞান নেই, যথেষ্ট বয়স হয়েছে, তাকে বোঝানোর মতো কিছু নেই। পেটে যে তোর বাচ্চা। আগে জিজ্ঞেস করো মা হওয়ার যোগ্যতা আছে কিনা। কোনো মা 2 সন্তানকে নিয়ে একসাথে সুইসাইডাল কাজ করতে পারে না। আমার কাছে কালকের ঘটনাটা পুরোটাই সুইসাইডাল। তার এতটুকু সেন্সে ধরল না যে আমি একসাথে 2টা বাচ্চাকে নিয়ে কোনো ঝুঁকি নিচ্ছি। তার মানে তুই বলতে চাচ্ছিস মোনার উচিত ছিল ঈশানকে মেরে আটকানো? ঈশান তো স্বীকার করছে ও জোর করেছে। তার মানে তুমিও মেনে নিচ্ছ মোনা ঈশানের সৎমা? ও ঈশানকে মারতে পারবে না, প্রয়োজন হলে মেরে আটকাবে। ঈশান আমার জন্য কি, এটা সবাই জানে। তাকে শাসন করার অধিকার এই বাড়ির 2টো মানুষকে দিয়েছি। যাদের দিয়েছি তারা আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ এটা মাথায় রাখা উচিত ছিল, তোমাকে আর তার মাকে। সেখানে তার মা যদি নিজের দায়িত্ব পালন করতে গড়িমসি করে, তার দায়ভার কে নিবে? প্রশ্ন কি যোগ্যতা নিয়ে ওঠে না? যোগ্যতা নেই মোনার মা হওয়ার। আছে নাকি? প্রশ্ন করে দেখো, কোন মা পারে সন্তানদের নিয়ে মৃত্যুর মুখে ঝাঁপ দিতে? আমার কথা মাথায় ছিল না? এদের হারালে যে আমি পাগল হয়ে যাব, এটা এদের কারো সেন্সে আসেনি কেন? এত ভালোবাসি, এত যত্নে রাখি, সেগুলো কি ব্যর্থ চেষ্টা আমার? তার মানে সব দোষ মোনার। ইমরান তার ছেলের হাসি হেসে বলে। সব দোষ ঈশানের। ওকে মা বারবার নিষেধ করার পরও মায়ের কথা শুনেনি, নিজেও বিপদে পড়েছে, মাকে আর বোনকেও বিপদে ফেলেছে। এখন ভোগ করুক যন্ত্রণা, চোখের সামনে দেখুক মা আর বোনের কষ্ট, ওর ভুলের শাস্তি বাকিরা পেলে কেমন লাগে বুঝুক। আমি কি সবাইকে বারবার মেরে ধমকে বোঝাবো নাকি? পেটের বাচ্চাটা তো কষ্ট পাবে, ওটার ক্ষতি হলে তার দায়ভার কে নেবে? ঠান্ডা শান্ত গলায় ইমরান মোনার দিকে তাকিয়ে বলল। কারো গাফিলতির জন্য যদি আমার বাচ্চার কোনো ক্ষতি হয়, তাকে মাটি চাপা দিয়ে নিজে মরবো আমি। কথাটা আস্তে ধীরে আওয়াজে শোনালো, মনে হলো সকলের শ্বাস আটকে গিয়েছে। চুপচাপ নিজের খাওয়া খেয়ে উঠে দাঁড়ায় ইমরান। ঈশান বাবার দিকে ভেজা চোখে তাকিয়ে বলল। পাপ্পা, আমি আর এমন করব না, মায়ের অবাধ্য হব না, প্লিজ মাকে কষ্ট দিও না। এত চিন্তা থাকলে মায়ের কথা শুনতে। হনহন করে হেঁটে ইমরান নিজের কামড়ে চলে গেল। আরিন দম মেরে বসে আছে, দাঁত খিচিয়ে বলল। আমি মাঝে মাঝে অবাক হয়ে দেখি, এ কি আমাদের ভাই এখনো সবাইকে কষ্ট দেবে? ঈশান মোনার হাত ধরে বলল। মা সরি আমার জন্য পাপ্পা। মোনা হেসে বলে। তোমার পাপার রাগ পড়ে যাবে, আমি দেখছি। আপা এত চিন্তা করে না, ঠিক হয়ে যাবে।
আইরিন মোনার মাথায় হাত বুলিয়ে বলল, সব আগের মতো স্বাভাবিক করে নেব। এই অশান্তি আর ভালো লাগে না। মোনা খানিকটা হেসে মাথা ঝাঁকালো। সবাইকে বুঝ দিল, নিশ্চিত জানে এই রাগ পড়বে না সহজে। খেয়ে রুমে এসে দেখলো আজ অনেকদিন পর ইমরান সিগারেটে হাত দিয়েছে। দোষটা মোনারই। যেখানে বুদ্ধি নিয়ে কাজ করার কথা সেখানে নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছে। যা যা ওষুধ খাওয়ার সব খেয়ে বারান্দায় ইমরানের পাশেই দাঁড়ালো। চারিদিক ধোয়ার অন্ধকার হয়ে আছে। মোনাকে দেখে হাতের সিগারেট ফেলে দিয়ে রুমে ফিরে এলো। কাজটা যে মোনা ইচ্ছাকৃত বুঝতে পারছে। ঈশানের সামনে ইমরান ধূমপান করে না। সেখানে মোনার এই অবস্থায় পরিবেশ সুস্থ রাখার জন্য হাতের দ্রব্য ফেলে দিবে মোনা জানে। কথা বলবেন না? বিছানায় শুয়ে পড়েছে ইমরান। মোনার কথা শুনে বলল, কি কথা বলবো? কেমন আছি একবারও তো জিজ্ঞেস করলেন না। দেখছি ভালোই। আর প্রশ্নের কি দরকার? মাথায় ব্যান্ডেজ আর শরীরে জ্বর নিয়ে আমি ভালো আছি। খারাপ থাকলে বিশ্রাম নেওয়া উচিত, কথা কম বলে। মোনা ইমরানের পাশ ঘেঁষে শুয়ে দুহাতে ইমরানকে ধরে বলল, আর এমন বাচ্চামো করব না ইমরান সাহেব। কে ধরে রেখেছে? সরি। ইমরান বিছানা ছেড়ে চলে যাওয়ার জন্য পা ফেলল। মোনা প্রশ্ন করলো, কোথায় যাচ্ছেন? এখানে দম আটকে আসছে, ঈশানের কাছে যাচ্ছি। আর একজন যে একা থাকবে। একা নেই, তার মা আছে। সে দুনিয়াতে আসলে তাকে নিয়ে আলাদা হয়ে যাব। আমার রাগ ওর উপর ঝাড়ছেন কেন? ও কেন এখনো ওর মায়ের মনে নিজের জন্য ভালোবাসা তৈরি করতে পারলো না? মা কেন ভাবলো না তার কথা? তাই এটা তার শাস্তি। ঠিক আছে, যান। ঘরের সবাইকে শাস্তি দিয়ে আপনি শান্তিতে থাকুন। বেরিয়ে গেল ইমরান। মোনা হেডবোর্ডে হেলান দিয়ে বসে আছে। দু চোখ দিয়ে অশ্রু ঝরছে। জীবনে শিক্ষা হয়েছে। মিনিট 10 পর দরজায় নব ঘোরাতেই ভাবলো মানুষটা ফিরে এসেছে। তাকিয়ে দেখে ঈশান বড় একটা সাইড বালিশ এবং মতিয়াকে দিয়ে তোষক নিয়ে রুমে ঢুকলো। মাকে বলে, মা, তোমার রুমে শুই, নিচে শুবো? মোনা থতমত খেয়ে বলে, হ্যাঁ অবশ্যই, কিন্তু তোমার পাপাকে ফেলে ঘুমাবে? কোথায় বাবা? তোমার রুমে। কই না তো, আমার রুমে যাইনি। আমাকে যে বললো। ঈশান হেসে বলে, তোমার মনে হলো পাপ্পা এখান থেকে আমার কাছে যাবে, তোমাকেও শাস্তি দিবে, আমাকেও দিবে। তাই তো আমি আজ থেকে প্ল্যান করেছি, যতদিন না পাপা থাকবে তুমি অনুমতি দিলে নিচে থাকবো তোমার পাশে। ফুপিও আসতেছে, তোমাকে আমরা একা থাকতে দিব না। পাপ্পার আশা করো না, আসবে না। আরিন কাকে যেন বকতে বকতে রুমে ঢুকে বলল, তোরা বকবক করছিস কেন? মোনা শুয়ে পড়। আজ থেকে আমি আর ঈশান থাকবো তোর সাথে। কেন আপা? আমি ভয় পাচ্ছি না তো। এভাবে নিজেদের রুম ছেড়ে থাকা কষ্ট হবে তোমাদের। ইমন আমাকে একটু আগে বলেছে আমার এত দরদ হলে আমি যেন তোর সাথে থাকি। মোনা আর কিছু বুঝতে বাকি রইল না। মনে মনে বলল, আমার সাথে দূরত্ব সৃষ্টি করবেন বলে সবাইকে কথার জালে ফেলে আমার রুমে পাঠিয়েছেন ইমরান সাহেব। ঠিক আছে, আপনি যা ভালো বোঝেন তাই হবে। মোনার জ্বর সেরেছে, মাথার ব্যান্ডেজটাও খোলা হয়েছে। ঈশানের পায়ের ক্ষতটা সালো হাত ভালো হয়নি, থেরাপি দিতে হয় রুটিন করে। কলেজে ক্লাস শুরু হয়েছে। কলেজ খোলার পর অভিভাবক সবাই তারিখ আজ পড়েছে। ইমরান দেশে নেই, মিনহাজের সাথে থাইল্যান্ড গিয়েছে এবং মিনহাজকে একা চায়নি। এদিকে মোনা চাইলেও যাওয়া সম্ভব হয়ে উঠছে না, কারণ তার এত দূর জার্নি করা নিষেধ। তবুও কিছুটা নিশ্চিত বাবার সাথে ইমরান সাহেব আছেন। নয়ন ফোন দিয়ে জানালো আজ অফিস যেতে। ঈশানের কলেজ থেকে এরপর অফিস যাবে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। নতুন মা হওয়ার অনুভূতি অন্যরকম। সেরকম খুব একটা পরিবর্তন আসেনি গত 15 দিনে। কপালের পাশটাতে কাটার দাগটা হালকা আছে। এই 15 দিনের একাকিত্ব 15 মাসের টনিকের মতো কাজ করেছে। নিজের মাঝেই অন্যরকম একটা পরিবর্তন টের পেল মোনা। সেদিনে দুর্ঘটনার 2 দিন পরই ইমরান মিনহাজকে নিয়ে থাইল্যান্ড চলে যায়। ফেলে রেখে যায় একা মোনাকে পরিবারের কাছে। এই কটা দিন মোনা হেসেছে, কেঁদেছে, একা কথা বলেছে। পাশে ছিল না শুধু ইমরান। ও বাড়ি থেকে মায়া, সালমা, রিক্তা রুটিন করে আসে। মোনা কখন কী খাবে এই নিয়ে তাদের কি আয়োজন। আইরিন এবং তুষি সারাক্ষণ খাওয়ানোর মাঝেই ব্যস্ত রাখি মোনাকে। মোনা বাধ্য মেয়ের মতো সব করে, এরপরও হাহাকার কমে না।
ঈশান মায়ের মন ভালো করতে মায়ের প্রিয় বইগুলো কিনে আনে। বিকালবেলা সোহান এবং ঈশান গেম খেলে, কখনো ক্যারাম তো কখনো ব্যাডমিন্টন। কিছুক্ষণ আনন্দে থাকলেও যখন মনে পড়ে সময় পার হয়েছে অথচ ইমরান মোনার সাথে কথা বলে না, তখন বুকের বাম পাশটা চিনচিনে ব্যথায় ভরে ওঠে। চোখ থেকে দু ফোঁটা পানি গড়িয়ে পড়ল। আলমারি থেকে একটা ঘিয়ারঙ্গা জামদানি বের করলো। নিজেকে পরিপাটি সাজে সজ্জিত করে রওনা হলো ঈশানের কলেজে। বেশ অনেকদিন পর শাড়ি পরেছে। আগে শাড়ি পরি ইমরানের গলা জড়িয়ে ধরে বলতো। আজ ইমরান সামনে থাকলেও মুখ ফিরিয়ে নিত মোনা জানে। এর চেয়ে না থেকেই ভালো হলো। মোনা বের হওয়ার সময় আইরিন বলেছিল, আজ তোকে অন্যরকম লাগছে মোনা। কি রকম আপা? একদম মা। মোনা খানিকটা হাসলো, তবে মনে মনে ভাবলো, কই আর মা হতে পারলাম, মা হতে পারছি না বলে তোমার ভাইয়ের সেই কি রাগ। মাঝে মাঝে মোনার মনে অসাধ্য উকি দেয়। কাজে কর্মে দুষ্টুমিতে সায় দেওয়া মানুষটা এখন দূরত্ব টেনে এনেছে। আইরিন মাথায় হাত বুলিয়ে দোয়া পড়ে বলল, সাবধানে যাস। কলেজের অডিটোরিয়ামের দিকে যে স্টেজের একপাশে বসলো। প্রতিটি শিক্ষার্থীর পরিবারে কেউ না কেউ এসেছে। মিনিট 10 মাথায় শিক্ষার্থীরা খুঁজে বের করলো অভিভাবকদের। ঈশান এসে মনের পাশে বসতেই মোনা হেসে বলল, তুমিও থাকবে? হ্যাঁ তো, আমাদেরও থাকতে বললো। মা, তোমার সাথে আমার বন্ধুত্বের মায়েদের পরিচয় করিয়ে দিব, আসো। মিটিং আরও 15 মিনিট পর হবে। বারান্দায় বেশ কয়েকজন অভিভাবক দাঁড়িয়ে আছেন। ঈশান মোনার হাত ধরে ওনাদের সামনে গিয়ে সালাম দিয়ে বলল, আন্টি, আমার মা। কয়েকজন মোনাকে জড়িয়ে ধরলেন। হেসে হেসে সুন্দর করে কথা বলছেন। একজন তো বলেই উঠলেন, ভাবি, আপনাকে দেখলে বোঝাই যায় না এত বড় ছেলে আছে। মোনা হেসে বলল, আমি তো চাই ইন্টারের পর ছেলে বিয়ে করিয়ে দিয়ে শাশুড়ি হয়ে যাব। ঈশান পাশ থেকে বলে, অসম্ভব, এত তাড়াতাড়ি আমি বিয়ে করলে তুমি নিস্তার পেয়ে যাবে। তুমি তো ছেলে বিয়ে করিয়েই দায়িত্ব শেষ করে বইয়ের হাতে আমাকে তুলে দিবে। মোনা সহ বাকিরা হাসছে। ঈশানের এক দুষ্টু বন্ধু বলে উঠল, আন্টি, আমাকে বিয়ে করানোর জন্য আম্মুকে রাজি করান প্লিজ, আমি বিয়ে করতে চাই। বন্ধুদের মাঝে টুকটাক আলাপন। এর মাঝে একজন অভিভাবক প্রশ্ন করলেন, ভাবি খুব অল্প বয়সে বিয়ে হয়েছে নাকি? মোনা ঈশান একে অপরের দিকে তাকিয়ে হাসছে। ইতস্তত বোধ না করে ঈশান বলে ফেল, আন্টি, মা আমার স্টেপ মম। সবাই চমকে উঠল, সাথে সাথে বলে ফেলল, ভাবি সরি, আসলে এভাবে কথাটা আপনাকে জিজ্ঞেস করা উচিত হয়নি। মোনা খানিকটা হেসে বলে, ইটস ওকে ভাবি, ঈশান আমারই ছেলে। এরই মাঝে সবে ভেতরে প্রবেশ করলো। অভিভাবকদের ফুল দিয়ে বরণ চলছে। মোনা ঈশানকে নিয়ে সিটে বসতেই পাশের সিটে তাকে ঈশান চমকে উঠল। মোনার দৃষ্টি সামনে। ঈশান হাত দিয়ে মাকে ডেকে বলল, মা দেখো। মোনা সম্মুখ নজর সরিয়ে ঈশানের কথাই মনোযোগ দিতেই চমকে উঠল। ঈশান মৃদু চিৎকার দিয়ে বলল, পাপ্পা। ইমরান ফোন থেকে চোখ তুলে মুচকি হেসে বলল, আসসালামু আলাইকুম ইমরান পুত্র। ঈশান সালাম নিয়ে বাবাকে জড়িয়ে ধরল। মোনা তাকিয়ে দেখল বাবা ছেলের বন্ধন। এই লোকটার চমকে দেওয়ার ক্ষমতা মারাত্মক। পুরো প্যারেন্টস মিটিংটা সুন্দরভাবে শেষ হলো। বের হয়ে ঈশান বন্ধুদের বাবাদের সাথে নিজের বাবার পরিচয় করালো। সব মিলিয়ে আজ ছেলেটা দারুণ খুশি। রোদ পড়েছে, মাথা ব্যথা বেড়েই চলেছে। কলেজের গাছতলায় ছায়ার মাঝে দাঁড়িয়ে আছে মোনা। ঈশানের একজন বন্ধুর মা এগিয়ে এসে প্রশ্ন করল, ভাবি, আপনার শাড়িটা সুন্দর, কোথা থেকে নিয়েছেন? ভাবি, শাড়িটা আমাদের তাঁতির করা, আমার ডিজাইন। আপনি ডিজাইনার? মোনা হেসে বলে, ডিজাইনার না ঠিক, তবে আমার শোরুমের সব প্রোডাক্ট আমি ডিজাইন করি। আপনার শোরুমের নাম কি? মোনালিসা। ইয়া আল্লাহ, মোনালিসা আপনার? তাই তো আমি এতক্ষণ বলছি আপনার শাড়ি, পার্স, জুতা সব কিছু জামদানি কেন, অন্যরকম আভিজাত্য। আমি আপনাদের শোরুমে বিশাল ভক্ত। ধন্যবাদ ভাবি, আপনি শোরুমে গেলে আমাকে জানাবেন। অবশ্যই।
অভিভাবকদের মধ্যে কয়েকজন ঈশানকে কটু চোখে দেখত স্কুল থেকেই। ঈশান মা ছাড়া বকে যাওয়া ছেলে হবে, মিশতে দিত না বাচ্চাদের। তাদের সন্তানেরাও কলেজে ভর্তি হয়েছে। আজ ইমরান মোনা দুজনকে একসাথে দেখে এদের মুখে যেন আলোচনার খই ফুটেছে। কিছু মহিলা মোনার সুন্দর ব্যবহার নিয়ে প্রশংসা করছে, মোনালিসার শোরুম নিয়ে প্রসঙ্গ তুলল। পাশ থেকে একজন বলে ফেলল, ঈশানের বাবার টাকা দেখে এই মেয়ে দ্বিধাবোধ করেনি বিয়ে করতে। শোরুম কেন, পুরো মার্কেট কিনে দিলেও কি আসবে যাবে? দ্বিতীয়ই থাকে। ঈশান মায়ের কাছে যাচ্ছে, ওকে দেখতে পেয়ে সেই মহিলা হাতের ইশারায় ডেকে বলল, উনি কে ঈশান? তোমার স্টেপ মম? ঈশান বিরক্ত হলো, প্রতি উত্তরে বলল, জি, আমার মা। পরিচয় করিয়ে দাও, ডাকো ওনাকে। ঈশান মনে মনে এক ছটাক বকে নিজেকে স্বাভাবিক করলো। মহিলাকে সাহায্য করতে সকলের সামনে বলল, আন্টি, আপনারা তিনজন ছাড়া বাকিদের সাথে মায়ের কথা হয়েছে। বাইরে তো গরম আজ, মা সচরাচর এত রোদে থাকেন না, শুধুমাত্র আমার জন্য আজ কলেজে এলেন। বাসায় অফিসে তো সারাক্ষণ এসে থাকে, গাছতলায় বসে আছেন ছায়ার মাঝে। এতটুকু পথ হেঁটে আসাটা কত কষ্ট মায়ের জন্য। আপনি কষ্ট করে একটু পরিচিত হয়ে আসুন। চমকে উঠল সবাই এমন কথা শুনে। ছেলের কথাটা যেন অপমানে লাগলো মহিলার। বাকিরা ঈশানের কথায় সায় দেওয়াতে ওই তিনজন কিছু বলল না, লজ্জায় পড়ে। ঈশান পুনরায় বলল, আচ্ছা, আসুন আমার সাথে। তিনজন ঈশানের পিছু নিল। ঘটনা কি ঘটে বোঝার জন্য পেছন পেছন এলো অন্যরা। মানুষ কৌতূহলী প্রিয় প্রাণী, তাদের ধারণা আজ কিছু একটা হবে। মনে হাতে ফোনে নতুন আসা ডিজাইনগুলো দেখছিল, গলা শুকিয়ে গিয়েছে। আইসক্রিমে একটা কামড় দিতে পারলে ভেতরটা শান্তি পেত। ঈশানকে দেখলো অভিভাবকদের নিয়ে আসছে, বুঝতে পেরেছে হয়তো বন্ধুদের মা। মায়ের সামনে এসে বলল, মা সরি, বেশি কষ্ট হয়ে যাচ্ছে। পাপ্পা স্যারের সাথে কথা বলেছে, শেষ হলেই আমরা বেরিয়ে পড়বো। এত রোদ বুঝতে পারলে অবশ্যই আজ ছাতা নিয়ে আসতাম সাথে। মিনিমাম মতিয়া আন্টি বা রাবিয়া আন্টিকে নিয়ে আসতাম ছাতা ধরার জন্য। ঈশানের কথা শুনে মোনা হেসে বলল, পাগল ছেলে, লাগবে না ছাতা, আমি ঠিক আছি। ঈশান বলল, মা, আন্টিরা তোমার সাথে কথা বলতে চাই। মোনা সালাম দিতে বাকিরা সালাম নিল। সেই মহিলা বলে উঠল, আপনার নাকি গরম সহ্য হয় না ঈশান বলল। আমি ভাবলাম আপনি কষ্ট করে এত দূর কেন যাবেন, তাই এলাম পরিচিত হতে। আমি ফারিসার মামি। না না না, তেমন কিছু না, শরীরটা একটু খারাপ, তাই ছেলে দুশ্চিন্তা করছে। ভালো আছেন? জি ভালো, দুশ্চিন্তা তো করবেই। ছেলের বাবা তো এখন আপনার, সেই সুবাদে ছেলেকে বাবা এবং স্টেপ মম দুজনের খেয়াল রাখতে হবে। কথাটা কানে বাজলো। ঈশানে দাঁত মুখ খিচে বলল, আন্টি বারবার আপনি। মোনা বাধা দিল। ঈশান, নিচে মহিলার দিকে তাকিয়ে হেসে বলল, আসলে হয়েছে কি ভাবি, আপনি একটু ভুল করেছেন। ছেলের বাবাকে কবজা করতে আগে ছেলেকে কবজা করেছি, তাই ছেলের বাবা বাধ্য হয়ে আমার হয়ে গিয়েছে। এখন শুধু লাভ আর লাভ। ছেলেও আমার, তার বাবাও আমার। বিনা প্রতিদ্বন্দ্বিতায় রানী হয়ে গেলাম। আমি অনেক ভাগ্য করে বাবা ছেলে দুজনকে পেয়েছি। আলহামদুলিল্লাহ, ভালো আছি আপনাদের দোয়ায়। ঈশান মুখ টিপে হাসছে। মাঝে মায়ের নীরবতা কেমন কুটে কুটে খাচ্ছিল ভেতরটা। আজ মাকে নিজের সত্তায় পেয়ে ভীষণ খুশি। আচমকা বলে উঠল, মা, একটু আগে আমাকে এক সিনিয়র ভাই বলেছিল তোর আপু অনেক সুন্দর। মোনা মুখে হাসি রেখে বলল, বলনি যে ওটা আমার আপু না মা? হ্যাঁ বলেছি তো। ঈশান হঠাৎ হাত দিয়ে কাকে যেন ডেকে নিয়ে আসলো। সেকেন্ড ইয়ারের ছেলে সম্ভবত। সবাইকে সালাম দিতেই ঈশান বলল, ভাই, আপনি যাকে আপু বললেন তার সাথে পরিচিত হবেন না? ছেলেটা জিভে কামড় দিয়ে হাত জোর করে বলল, সরি আন্টি, আমি আসলে বুঝতে পারিনি। ঠিক আছে, ভালো আছো তুমি? জি আন্টি। পাশে একজন বলে উঠল, তোমরা এখনকার জেনারেশন বড়দের সম্মান করতে জানো না, মুখে যা আসে তাই বলো। মোনা ওনাকে বলল, ভাবি থাক, বাচ্চা মানুষ না বুঝে বলেছে। আমরা এমন কথা বলে ফেলি। বাচ্চারা তো সরি বলে, বড়রা তো সরি বলা দূর, মিনিমাম কার্টিসিটুকুও জানে না। সেদিক থেকে বাচ্চারা অনেক ভালো। সকলে মোনার চেহারার দিকে চেয়ে আছে। কথার ইঙ্গিতটুকু স্পষ্ট।
কাকে বলেছে, কেন বলেছে, মোনাকে হালকাভাবে নেওয়া একদম বোকামি হবে। ঈশান তখন বলল, ভাই আসলে পাপ্পার সম্পদ তো, তাই আমাকে চোখে চোখে রাখতে হয়। আমার পাপ্পা আমার কাছে অনেক প্রেসিয়াস, আর মা তো জ্যাম, বুঝতে পেরেছেন?